জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে না আজ। এর বদলে বিকেল ৩টায় মার্চ ফর ইউনিটির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীতে জরুরি বৈঠক শেষে সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এমন ঘোষণার পর রাজনৈতিক মহল, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে বিষয়টি। ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচনা হবে। সমন্বয়কদের এমন মন্তব্যে সবার মনে প্রশ্ন জাগে, কি ঘটবে সেই দিন। তবে এরই মাঝে সোমবার অনেকটাই পাল্টে গেছে দৃশ্যপট। রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি বৈঠকে ঘোষণাপত্রের বদলে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এর আগে ছাত্র জনতাকে ঐক্যের উদ্দেশ্যে রাজপথে নামার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই গণঅভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই ৫ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল, ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণঅভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদেরকে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বার্তা স্বস্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের তরফ থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর সে অনুযায়ী দেশ পরিচালনার দাবি তুলবেন আন্দোলনের নেতারা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত রাখাই এর লক্ষ্য, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্রটি প্রস্তুত করে জাতির সামনে তুলে ধরা হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ৪ বিভাগীয় কমিশনার ও ৩১ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্দেশ দেন তিনি। এ সময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরকম কিছু মানুষের জুলাই অভ্যুত্থানের পর সমসাময়িক বিষয় নিয়ে মাঠ প্রশাসনের ৪ বিভাগীয় প্রধান ও ৩১ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। কর্মকর্তাদেরকে জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য ধারণ করে মাঠ প্রশাসনকে কাজের নির্দেশ দেন তিনি। যে উদ্দেশ্য নিয়ে, যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। সমসাময়িক নানা ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন সরকার প্রধান। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানো ও নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি।
এ সময় সংখ্যালঘু সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বিশেষ মনোযোগী হতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। এটা উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না। আমরা এক পরিবার হতে চাই। অভ্যুত্থানের সময় পুলিশের কিছু সদস্যের কর্মকাণ্ডে গোটা বাহিনী তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে, পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে বলেন প্রধান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মতপার্থক্য থাকলেও দেশের ক্ষতি যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে দ্রুত নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সোমবার নীলফামারীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য তৈরি বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে যোগ দেন তারেক রহমান। আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে নিরাপদ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, মতের মিল না থাকলেও দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া, সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের অতি উৎসাহী মনোভাব দুদেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে দলের কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, ভারত মাঝে মধ্যে তার সীমানা অতিক্রম করে। বাংলাদেশের রাজনীতিতে কে কার সঙ্গে জোট বাঁধবে, কে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে তা নিয়ে তারা অনেক আগ্রহী। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং সেই টাকা জনকল্যাণে ব্যবহার করতে হবে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়, কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। রাজশাহীতে এক নারী চিকিৎসক ও তার বাবাকে বাসা থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই চিকিৎসকের মাকেও কুপিয়ে আহত করা হয়। পরে সিরাজগঞ্জের সনঙ্গা এলাকায় বাবাকে ফেলে গেলেও খোঁজ নেই ওই চিকিৎসকের। এ ঘটনায় মামলা করেছে পরিবার। এরপরই নারী চিকিৎসককে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার 118 নম্বর বাসা থেকে অপহৃত হন নারী চিকিৎসক। তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত পা বেঁধে বাবাকেও অপহরণ করে 6 জনের একটি দল। অপহৃত চিকিৎসকের মা জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় অপহরণকারীরা তার স্বামীকে জিম্মি করে বাসায় ঢুকে পড়ে। পরে স্বামী ও মেয়েকে মাইক্রোবাসে করে নিয়ে যায়। জখম করে আমার মেয়েকে নিয়ে চলে গেছে। ওর বাবা আমার মেয়েকে নিয়ে চলে গেছে। পরে ওর বাবাকে নাকি ইঞ্জেকশন দিয়েছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। পরে রাস্তায় ফেলে দিয়ে মেয়েকে নিয়ে চলে। মেয়ে কি অবস্থা আমি বলতে পারছি না। পরিবারের অভিযোগ, অপহরণের পেছনে রয়েছেন তানজিম খান ওরফে রোশন আলম, কখনো আওয়ামী লীগ নেতা, কখনো ফজলের নূর তাপসের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন তিনি। নারী চিকিৎসককে স্ত্রী বলেও দাবি করতেন তানজিম। আমি গেলাম ভালো, আমার মেয়েরা তখন ছিল না, আমাদের কাছে আমি হজ থেকে আসা পরে কোনো সমস্যা নাই। এই 5 তারিখের ঘটনার পর থেকে আবার শেষ। অক্ষত অবস্থায় নারী চিকিৎসককে উদ্ধারের দাবি স্বজনদের। পুলিশ বলছে, অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রকম ফ্রড। তিনি আওয়ামী লীগে 5 আগস্টের আগে তিনি আওয়ামী লীগের নেতা ছিল, 5 আগস্টের পর এখন বিএনপি জামাতের নেতা এরকম দাবি করে। তা আমরা সর্বোচ্চ শাস্তি চাই। মেয়েকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে আর কি থানা পুলিশ। এই যে লোক অপহরণ করেছে এবং তার সঙ্গে যারা ছিল, বিশেষ করে যে মেয়ে তার সাথে পূর্ব পরিচিত ছিল বলে জানা যাচ্ছে। অপহরণের ঘটনায় চন্দ্রিমা থানায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা করেছে নারী চিকিৎসকের বাবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমার জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এই কথা বলেন। মিয়ানমার বাংলাদেশ সীমান্তকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, উচ্চ পর্যায় থেকে তদারকির জন্য এরই মধ্যে উপদেষ্টা মর্যাদায় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় সীমান্তে গরু চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফে বিজিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দুজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। 43তম বিসিএসএ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কর্ম কমিশনের নতুন সুপারিশপ্রাপ্ত 1896 জন প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার নতুন প্রজ্ঞাপনে বলা হয় 2064 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকে বাদ পড়েছেন 168 জন। এতে প্রশাসন ক্যাডারের 26 জন, পররাষ্ট্র ক্যাডারের 3 জন ও পুলিশ ক্যাডারের 8 জন বাদ পড়েছেন। তাদের নিয়োগের জন্য গত বছর 26শে ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এর আগে 15 অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয় সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট 267 জন। নতুন বছর বরণ উপলক্ষে পাহাড়ে ভিড় করছেন পর্যটকেরা। এরই মধ্যে খাগড়াছড়ির বেশিরভাগ হোটেল কটেজ বুকিং হয়ে গেছে। ভিড় বেড়েছে রাঙামাটির সাজেক ভ্যালিতেও। অতিথি বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। খাগড়াছড়ির আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, বৃষং ঝর্ণা সহ অসংখ্য স্পট পর্যটক টানে সারা বছরই। তবে নতুন বছর বরণ উপলক্ষে পর্যটক সমাগম এখন স্বাভাবিকের চেয়ে বেশি। খাগড়াছড়ি ভ্রমণে আসায় বেশিরভাগ পর্যটকের আগ্রহ থাকে সাজেক ভ্যালি ঘিরে। যাতায়াত সুবিধার কারণে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকে যাতায়াত করেন তারা। এরই মধ্যে পর্যটকের উপস্থিতি বেড়েছে রুইলুই ও কংলাক পাড়ায়। খুবই ভালো লাগছে, আর নতুন বছর উপলক্ষে নতুন একটা জায়গা ঘুরে দেখা হলো আমাদের, তো মেঘের সাম্রাজ্য বেশ ভালো লেগেছে। খাগড়াছড়ি এবং সাজেকের মানে মেঘগুলা খুব ভালো লাগছে এবং আলুটিলা এগুলা দেখে আমাদের কাছ থেকে অনেক মানে ভালো লাগছে। এই সময় ঘুরতে আসার পরিবেশটা খুবই সুন্দর, বিশেষ করে খাগড়াছড়ি আর সাজেক যে ইয়াটা খুবই ভালো হয়েছে। আমরা নতুন বছরকে বরণ করার জন্য মূলত ঘোরার উদ্দেশ্যে আসছি। পর্যটকদের রুম বুকিংয়ে ছাড় দিচ্ছে অনেক হোটেল মোটেল। পর্যটক সমাগম বাড়ায় বিদায়ী বছরে ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। নতুন বছর বরণকে ঘিরে পর্যটকদের ব্যাপক আগমন লক্ষ্য করছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি, ইতিমধ্যে আমাদের হোটেল বুকিং হয়ে গেছে এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে এইভাবে পর্যটকের আগমন অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি রয়েছে সাদা পোশাকের পুলিশও। খাগড়াছড়ি যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে আলুটিলা, তারপর এই জেলা পরিষদ পার্ক, এগুলো হচ্ছে যে কি মেইন। এর বাইরেও আমরা পর্যটকের আনাগোনার উপর ভিত্তি করে মায়াবিনী লেক, দেবতা পুকুর এই ধরনের জায়গাগুলোও যাচ্ছি। আর প্রয়োজন ভেদে সাজেকগামী ট্যুরিস্টদের স্পট বা অন্যান্য সুবিধাও দিয়েছি। নতুন বছর বরণ উপলক্ষে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে অন্তত 20,000 পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুয়াকাটা থেকে জানাবেন সহকর্মী খলিল। কুয়াকাটায় পর্যটকদের সমাগম কেমন এবং বর্ষবরণের প্রস্তুতি তারা কেমন নিচ্ছেন? পর্যটকদের কোনো অভিযোগ আছে কিনা?
একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্ত সূর্যোদয়। তাই কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের কাছে এত আকর্ষণীয়। বছরের শেষ সূর্যাস্ত বিদায় জানাতে, নতুন সূর্যোদয়কে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড় জমেছে। গতকাল বিকেল থেকে এই সকল পর্যটকরা আগমন ঘটে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। কিছু আগে এখানে ব্যাপক পর্যটকের আগমন লক্ষ্য করেছিল। এখন সকালের নাস্তার সময় হওয়ায় অধিকাংশ পর্যটক ফিরে উঠেছেন। এখানকার হোটেল ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন অধিকাংশই তাদের কক্ষ বুকিং হয়েছে। বিকেল থেকে আরো পর্যটকের সংখ্যা বাড়বে। এই মুহূর্তে সকল পর্যটকের সৈকতে রয়েছে, তারা কিন্তু আনন্দ উন্মাদনায় মেতেছে। সূর্যাস্তের দেখার জন্য তারা অনেক আগেই শেষ করেছেন এবং যারা পর্যটক এখানে আছেন তারা প্রিয়জনের হাত ধরে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে ঘুরেছেন। এছাড়াও প্রিয়জনদের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। অনেক পর্যটক যারা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, অনেকেই ঘোড়ায় চড়ে কিংবা ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আমার সাথে কথা হয়েছে টুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন যে পর্যটকের সার্বিক নিরাপত্তা এখানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা পর্যটকদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। জি ফরিদউদ্দিন, আপনাকে ধন্যবাদ, সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, বর্ষবরণের প্রস্তুতি এবং বিশেষ কোনো আয়োজন যদি থেকে থাকে সেই সম্পর্কে জানাবেন, এবং পর্যটক সমাগম এবার অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট? দেখুন, 2024 বিদায় এবং 2025কে বরণ করার জন্য ইতিমধ্যে কিন্তু খাগড়াছড়িতে এবং সাজেকে কিন্তু পর্যটক সমাগম বেড়েছে গত কয়েকদিন ধরে। এবং আজকে সাজেক রুলুই পর্যটন কেন্দ্র, সেখানে কটেজ মালিক সমিতির পক্ষ থেকে সাজেক ফেস্টিভ্যাল নামে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত নতুন বছরকে বরণ করার জন্য সে ধরনের আয়োজন করা হয়েছে। সেখানে পাহাড়ের যে ঐতিহ্যবাহী নৃত্য, গান সহ অন্যান্য যে সাংস্কৃতিক আয়োজন সেটা করা হয়েছে। মূলত সাজেককে রিপ্রেজেন্ট করার জন্য পর্যটকদের সামনে এই ধরনের আয়োজন বলে আমাদেরকে সেখানকার সংশ্লিষ্টরা জানিয়েছে। একই সাথে আমি যদি বলি, খাগড়াছড়িতেও আমরা দেখছি এই গত 5ই নভেম্বরের পরে, অর্থাৎ পর্যটনের প্রায় 1.5 মাস বন্ধ থাকার পরে গত 5ই নভেম্বর কিন্তু খাগড়াছড়িতে যান চলাচল, পর্যটকদের আগমন সেটা স্বাভাবিক হয়। এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে আসলে পর্যটকদের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু আমরা খাগড়াছড়িতে লক্ষ্য করেছি। এবং খাগড়াছড়ি যে সমস্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ছিল, আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা পরিষদ পার্ক, সবখানে কিন্তু প্রতিদিন এই পর্যটকদের নিয়মিত যে কিন্তু পদচারণা মুখরিত ছিল। প্রতিদিন অন্তত 2 থেকে 2.5 হাজার পর্যটক আলুটিলা পর্যটন কেন্দ্র সেটা কিন্তু ভ্রমণ করেছে। এবং কোনো উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু সেক্ষেত্রে খাগড়াছড়িতে আমরা সবসময় দেখি যে পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটক সমাগমটা বাড়ে। ঠিক একই রকম নতুন বছরকে বরণকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়ির যে সমস্ত হোটেল, কটেজ বা রিসোর্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে 90 থেকে প্রায় 80% কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। তারা আশা করছে হয়তো আগামীকাল আরো বেশি পর্যটক আসবে, অর্থাৎ নতুন বছরকে বরণকে কেন্দ্র করে। এবং এখানকার নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেখানে আসলে নিরাপত্তার কোনো সংকটের জায়গা আমরা দেখছি না। এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে কিছু সেখানে তারা টুরিস্ট পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা প্রতিটি পর্যটন কেন্দ্রে, বিশেষ করে আলুটিলা, রিসাং ঝর্ণা বা অন্যান্য যে পর্যটন কেন্দ্র রয়েছে সবখানে তাদের প্রতিনিয়ত টহল রয়েছে যাতে পর্যটকরা নিরাপত্তা ভ্রমণ করতে পারে। একই সাথে সাজেকেও পর্যটকের যদি কোনো নিরাপত্তা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতাটা করা হবে। এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রত্যাশার জায়গাটা রাখা হয়েছে, 2024 সালে কিন্তু তারা নানা ঘাত প্রতিঘাতের কারণে এবং পাহাড়ি সহিংসতার কারণে কিন্তু বেশ কিছুদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল। 2025 সালে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে পর্যটক সমাগম বাড়বে এবং তারা ভালো ব্যবসা করবে বলে সেটা তারা নতুন বছরে তারা প্রত্যাশা। কুয়াকাটা ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সচল আছে মাত্র 3টি অ্যাম্বুলেন্স। সেগুলো বেশিরভাগ সময় ব্যস্ত থাকে চিকিৎসক আনা নেয়ায়। রয়েছে চালক সংকটও, ফলে বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে রোগীদের। সিলেট বিভাগের 4 জেলার মানুষের চিকিৎসার ভরসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন সেবা নেন 2000-এর বেশি মানুষ, অথচ হাসপাতালে আছে মাত্র 6টি অ্যাম্বুলেন্স। এর মধ্যে সচল 3টি, 2টি আইসিইউ অ্যাম্বুলেন্স থাকলেও চালু আছে 1টি। সেবাগ্রহীতাদের অভিযোগ, সহজে পাওয়া যায় না সরকারি অ্যাম্বুলেন্স, ফলে সংকটের সুযোগ নিচ্ছে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স। দেখা যায় যে
হসপিটালের সামনে রাখা আছে, কিন্তু তারা বলে যে ট্রিপ আছে। এখানে একটা সিন্ডিকেট সবচেয়ে বেশি কাজ করে, যেটা হচ্ছে গিয়ে তারাই সরকারি অ্যাম্বুলেন্সটাকে না দিয়ে প্রাইভেট সার্ভিস যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো দিতে চায়। এর জন্য সরকারি অ্যাম্বুলেন্সগুলো পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। হাসপাতালে পরিবহন শাখার প্রধান বলছেন 3টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও চিকিৎসক আনা নেওয়ায় ব্যস্ত থাকতে হচ্ছে। এছাড়াও রয়েছে চালক সংকট। ডাইরেক্টর স্যার এখানে একজন কন্টিনিউ ডিউটি করে, থাকি আমরা 5 জনের মধ্যে 60 মধ্যে একজন হাসপাতালের ভেতরে কাজের জন্য সবসময় স্ট্যান্ড বাই থাকতে হয়, তো তাকে আমরা ড্রাইভার 2-3 জন, এই 3 জনে আমরা যা পারি আর কি করতেছি। অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছি আরও অ্যাম্বুলেন্স সংকুলন করার জন্য, এবং সেই সাথে আমাদের যতগুলো অ্যাম্বুলেন্স আছে আমরা চেষ্টা করতেছি একটা অ্যাম্বুলেন্সকে আসলে অকেজো ঘোষণা করা হয়েছে, ওইটাকে আমরা নিলামে দিয়ে ওইটা বিক্রির প্রক্রিয়ার মধ্যে আছি, বাকিগুলো সবগুলো আমরা সচল রাখার জন্য চেষ্টা করছি। হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভেঙে পর্যাপ্ত সরকারি অ্যাম্বুলেন্স বরাদ্দের দাবি রোগী ও স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছিল চীনা রাষ্ট্র সমর্থিত হ্যাকাররা। অভিযোগ কর্মকর্তাদের। ডিসেম্বরের শুরুতে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। হ্যাকাররা কিছু অশ্রেণীভুক্ত নথির অ্যাক্সেস পেয়েছে বলেও জানিয়েছে ট্রেজারি বিভাগ। গুপ্তচর বৃত্তির এজেন্ট হিসেবে হ্যাকাররা তহবিল চুরির পরিবর্তে তথ্য খুঁজছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেয়ন্ড ট্রাস্ট নামে একটি গোষ্ঠীর বিরুদ্ধে হ্যাকিং পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করতে ট্রেজারি বিভাগকে সহায়তা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। তাছাড়া আগামী 30 দিনের মধ্যে মার্কিন আইনজীবীদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরবে ট্রেজারি বিভাগ। এদিকে হ্যাকিংয়ের অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছে ওয়াশিংটনে চীনা দূতাবাস কর্তৃপক্ষ। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।